এখনো প্রস্তুত হয়নি প্রধান প্রধান মহাসড়কগুলো, ঈদে দীর্ঘ যানজটের আশঙ্কা। যাত্রী সেবা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতির আশ্বাস প্রশাসনের। ভারী বর্ষণে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা, লোকজনদের নিরাপদ আশ্রয় নেওয়ার অনুরোধ। সিলেটে 4.9 মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী ও মহিউদ্দিনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বললেন প্রধানমন্ত্রী। জানালেন কোনো দল না এলেও যথাসময়ে নির্বাচন। এবং আজ দেশে ফিরছেন নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট দল। পুরস্কার ঘোষণা আসছে বিসিবির। বিকেলে হোটেল সোনারগাঁয়ে সংবর্ধনা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। সংবাদে এছাড়াও থাকছে রাজশাহীর সুস্বাদু আম উৎপাদনে রেকর্ড ছাড়িয়ে যাওয়া নিয়ে রিপোর্ট। অব্যবস্থাপনা আর মহাসড়কের উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় এবার ঈদে দীর্ঘ যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 4 লেনের কাজ চলায় বেশ কয়েকটি স্থানে যানজট নিয়ন্ত্রণে রাখা সম্ভব নাও হতে পারে। অন্যদিকে মেঘনা সেতুর টোল প্লাজাতে অব্যবস্থাপনার কারণে দীর্ঘ যানজটে পড়তে হতে পারে ঢাকা চট্টগ্রাম রুটের যাত্রীদের। ঈদের আগে মহাসড়কের পরিস্থিতি নিয়ে জুলহাস কবিরের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন ও নিহার নন্দী। ঈদে ঘরে ফিরতে প্রস্তুত নগরবাসী, তবে এখনও প্রস্তুত হয়নি দেশের প্রধান প্রধান মহাসড়কগুলো। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 4 লেনের কাজ শেষ না হওয়ায় যানজটের আশঙ্কা আছে এ রাস্তার বেশ কয়েকটি জায়গাতে। তবে এরই মধ্যে বেশ কিছু অংশের কাজ শেষ হয় 4 লেনের সুবিধাও পেতে শুরু করেছে পরিবহনগুলো। কিন্তু 4 লেনের সংযোগগুলোতে এখনও কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 4 লেন প্রকল্পের বেশ কিছু অংশের কাজ এরই মধ্যে শেষ হয়েছে, তবে এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি সড়ক বিভাজনটি। আর যে কারণে বেপরোয়া গতির গাড়িগুলো অনায়াসেই 1 লেন থেকে আরেক লেনে চলে যাচ্ছে, আর তখনই যানজটের সৃষ্টি হচ্ছে। আর এসব কারণেও ঘটছে দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা মুক্ত এবং যানজট মুক্ত যদি ঈদের যাত্রা করতে হয়, তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে এখানে সড়ক বিভাজনটি খুব দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করতে হবে। ঈদের যানজট মুক্ত মহাসড়ক নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি প্রকল্প কর্মকর্তাদের। আমার অংশে আপনাকে বললে টোটাল 7টা ব্রিজ আছে, 7টা ব্রিজকে চেষ্টা করতেছি ঈদের আগে ওপেন করে দেওয়ার জন্য। 2 লেন 4 লেন অংশ ছেড়ে দেব এবং মাঝখানে যে ডিভাইডার, সেখানে আমরা ডিভাইডারের কাজ করতেছি, আর বাকিটুকু আমরা টেম্পোরারি ডিভাইডার দিয়ে কিন্তু আমরা গাড়ির লেন বিভাজন করে দেব। মহাসড়ককে যানজট ও দুর্ঘটনা মুক্ত রাখতে স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলে জানান টাঙ্গাইল জেলা প্রশাসক। পয়েন্টগুলো আমরা চিহ্নিত করেছি এবং আমরা এই প্রত্যেকটা পয়েন্টে আমরা পুলিশ এবং পুলিশের পাশাপাশি আনসার আমরা ডিপ্লয় করব। অন্যদিকে নানা অব্যবস্থাপনার কারণে মাঝে মধ্যেই দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটের যাত্রীদের। বিশেষ করে দাউদকান্দির মেঘনা সেতুর টোল প্লাজাতে অব্যবস্থাপনা চোখে পড়ার মতো। ফাঁকা ট্রাকেও অতিরিক্ত ওজন বহন করা হচ্ছে বলে পাঠানো হচ্ছে স্কেলে, যার ফলে নষ্ট হচ্ছে সময়, দীর্ঘ হচ্ছে যানজট। আপনার গাড়ি তো খালি, এখানে পাঠালো কেন? এখন এখানে পাঠাইছে, কইছে ওখানে যাইতে হবে। আমি কইছি মালই তো না, এটার কি স্কেল করবেন, ওখানে করতে হবে। দেখেন আমার অভাব নাই, এই কারণে আমার গালাগালি শুরু করছে, তুই কাগজ দিয়ে আনার মধ্যে যা, মানে পারে না আমার মারা আনার মধ্যে। ঈদে মহাসড়কের অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে না পারলে দুর্ভোগ বাড়বে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ঈদের সময় যেহেতু মাত্রাতিরিক্ত চাপ থাকে, এই চাপকে যদি সত্যিকার অর্থে আমি চলমান চাপের মধ্যে রাখতে চাই, তাহলে এখনই কিন্তু সেগুলিকে যদি চিহ্নিতকরণ করতে পারি,
তাহলে আমার মনে হয় আমরা ঈদের সময় যখন বেশি চাপ আসবে তখন সেটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করে অথবা ট্রাফিক ম্যানেজমেন্ট দিয়ে আমি সামাল দিতে পারবো। এদিকে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে কোনো ধরনের অব্যবস্থাপনাকে মন্ত্রণালয় প্রশ্রয় দেবে না বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব। ওজনবিহীন গাড়ি চলার পরও সেখানে ওজন স্কেলে বসানো হয়েছে, কিন্তু এরকমের কমপ্লেন এটা আমি প্রথমবারের মতো শুনলাম। আর হয়ে থাকলে এটা অবশ্যই এটা দুঃখজনক বিষয়। তো বিষয়টা আপনার কাছ থেকে বিস্তারিত জেনে আমরা আমাদের দিক থেকে এটা খতিয়ে দেখব এবং এর ব্যাপারে যথাযথ কার্যক্রম করব। জুলহাস কবির, RTV, দাউদকান্দি, কুমিল্লা। সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সকাল 10:53 4.9 মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়। সিলেটের উত্তরে ভারতের আসামের মধ্যাঞ্চলের নওগাঁ জেলার ঢিং শহরের 22 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এতে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম বিভাগের 3 অঞ্চলেই ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। গত 2 দিন ধরে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। বান্দরবানের বিভিন্ন স্থানে মাটি ধসে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে, তবে এসব ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাঙামাটিতেও ভারী বর্ষণে খাগড়ার শালবন এলাকায় বিদ্যুতের খুঁটি রাস্তার উপড়ে পড়লে রাঙামাটি চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়াও কক্সবাজারে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় ভূমিধসের প্রবল আশঙ্কা রয়েছে। প্রত্যেকবার তো বন্যার পানি আসলে পাহাড় ধসলে আমাদেরকে সবাই বলে নিরাপদ স্থানে যাওয়ার জন্য। তো আমাদের তো নিরাপদ স্থানে যাওয়ার মতো আমাদের কোনো জায়গা জমি নাই। কোনো একটা স্থান থাকতো আমরা ওখানে যেয়ে বসবাস করতাম। চলে যাও বললে আমরা যাব কোথায়? কেউ তো নিজের জানটা দিতে চায় না, মরতে চায় না সহজে। এদিকে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত অব্যাহত থাকায় চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকাল থেকে নগরীর চকবাজার, বাদুরতলা, দেওয়ানবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। জলাবদ্ধতার জন্য নগরীর খালগুলো পরিষ্কার না করা এবং নালা নর্দমা ভরাটকে দায়ী করছেন বাসিন্দারা। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, তবে নিম্নচাপটি দুর্বল হয়ে এসেছে। বিশ থেকে 40 মিনিট দেরিতে কমলাপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় ট্রেন ছেড়ে যাচ্ছে। ট্রেন ভ্রমণকে নিরাপদ করার জন্য এই সময় লাগছে বলছেন রেল কর্মকর্তারা। অন্যান্য বারের তুলনায় এবার ভালো থাকবে রেলের শিডিউল, এমন আশা করছেন তারা। এছাড়া কিছুটা দেরি হলেও ঈদে পরিবারের সবার সাথে দেখা হবে, এই কারণে এই কষ্টকে কষ্ট মনে করছেন না যাত্রীরা। আরাফাতুর রহমানের রিপোর্ট। নির্দিষ্ট সময়ের 40 মিনিট পর ছেড়ে গেল ট্রেনটি, কিন্তু তাতেও আনন্দের কমতি নেই। অন্যদিকে নির্ধারিত সময় পার হওয়ার পর ট্রেন না ছাড়ায় কিছুটা হতাশ হয়ে বসে আছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের যাত্রীরা। পরে ট্রেনটি ছাড়ে 25 মিনিট দেরিতে, কিন্তু ট্রেনের যাত্রীরা কষ্টটাও মেনে নিচ্ছেন মুখ বুজে। আজকের ব্যবস্থাপনা মোটামুটি ভালো লাগছে, তবে টিকিট পাইতে অনেক কষ্ট হয়েছে। 6 ঘন্টার মতো দাঁড়ায় থাকে টিকিট কাটছি। আমরা নওগাঁ যাচ্ছি, আমাদের গ্রামের বাড়ি, কষ্ট তো হয়। আবার অনেকের চোখে দাদা, নানি বা পরিবারের সবার সাথে একসাথে ঈদ করার আনন্দ। 10টার সময় ট্রেন এখনো ছাড়েনি, তো হয়তো ছাড়া যাবে 10টায়। আমি গ্রামে যাচ্ছি আমার দাদুর সাথে দেখা করতে। শ্বশুর বাড়িতে মা আছে, আমার শ্বশুর আমার সাথে আজকে যাচ্ছে। আমরা সবাই ঢাকায় থাকি, দেশে সবাই একসাথে করার জন্য দেশে যাচ্ছে আর কি। স্টেশন কর্মকর্তারা বলছেন নিরাপদে ট্রেন ভ্রমণের জন্য কিছুটা সমস্যা হচ্ছে শিডিউলে। এতগুলি সিকিউরিটি ট্রেনের মধ্যে 2-1টা ট্রেন যদি বিলম্বে যায় তাও 20-30 মিনিট, এটাকে শিডিউল বিগত বলা চলে না। আর 20 মিনিট পর 20-30 মিনিট এভাবে মেকআপ করতে পারে রাস্তায়, এবং ব্রডগেজের গাড়ি মেকআপ করার রাস্তা আছে, পারে। আশা করি বেশ একটা সমস্যা হবে না। ঈদের রেল ভ্রমণ আরও নিরাপদ করতে ঈদের দিন পর্যন্ত কমলাপুরের সকল রেল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। আরাফাতুর রহমান, RTV, ঢাকা।
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরী, মহিউদ্দিন সহ সবাইকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আর কোনো দল না এলেও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কানাডা টরন্টোতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন মুজাহিদ আহসান। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় কানাডার টরন্টোর ডাউনটাউনের মেট্রো কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সংবর্ধনার আয়োজন করে কানাডা আওয়ামী লীগ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিতে কাজ করছে তার সরকার। সরকারের সাথে আলোচনা চালাচ্ছি এবং কোর্টে মামলা, সেখানেও আমরা এই মামলাও আমরা লড়ে যাব। এ ব্যাপারেও আপনাদের প্রবাসীদের সহযোগিতা চাই যে একে আমাদের ফিরিয়ে নিতে হবে। কিন্তু নূর চৌধুরী না, রাশেদ আছে সে আমেরিকায় এবং ডালিম রশিদ আছে পাকিস্তানে, আরেকজন আমরা খবর পাচ্ছি আরেকটা দেশে। আমি এদেরকেও ফেরত নিয়ে যে সাহায্য কার্যকর করতে চাই। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটি তাদের সিদ্ধান্ত উল্লেখ করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যে কোনো একটি রাজনৈতিক দল যদি নির্বাচনে না, সেটা তাদের দলের সিদ্ধান্ত। আর কেউ যদি রাজনীতিতে ভুল করে, সে ভুলের খেসারত বাংলাদেশের জনগণ কেন দেবে? দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রবাসী থাকেন, আপনাদের আত্মপরিবার প্রয়োজন আছে। আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এবং এই উন্নয়নের ধারাটা যেন বজায় থাকে। এর আগে কুইবেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুজাহিদ আহসান, আরটিভি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারা মুক্তি দিবস আজ। দীর্ঘ প্রায় 11 মাস কারাভোগের পর 2008 সালের 11 জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই গ্রেফতার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। গ্যাস সঞ্চালন চার্জ বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল প্রতি ঘনমিটারে বর্তমানে চার্জ রয়েছে 0.2654 টাকা। বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি 0.3681 টাকা নির্ধারণের সুপারিশ করেছে। সকালে টিসিবি অডিটোরিয়ামে দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানিতে এই মত দেয় কারিগরি কমিটি। এদিকে এই মতের বিরোধিতা করে দাম কমানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। গেল 19 মার্চ জিটিসিএল 0.559 টাকা সঞ্চালন ব্যয় নির্ধারণের প্রস্তাব কমিশনে দাখিল করে। বিইআরসি ছাড়াও শুনানিতে অংশ নেয় জিটিসিএল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা। শুনানির ফলাফল 90 দিন পর জানা যাবে। ভারী বৃষ্টিপাতের ফলে চরম ঝুঁকিতে রয়েছে রাঙ্গামাটির বিভিন্ন পাহাড়ে বসবাসকারীরা। তাদের পাহাড় থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দর্শক, আরও জেনে নেব সহকর্মী ইয়াসিন রানার কাছ থেকে। রাঙ্গামাটি শহরে ভারী বর্ষণ হচ্ছে এবং ঝড়ো হাওয়া হচ্ছে। এর কারণে রাঙ্গামাটির চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে গাছ এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে এবং এই বৈদ্যুতিক খুঁটি এবং গাছ ভেঙে পড়ার কারণে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের সাথে 3 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। প্রশাসন এবং দমকল বাহিনীর সহযোগিতায় এই সমস্ত খুঁটি এবং গাছ সরানোর ফলে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে জানানো হচ্ছে যারা পাহাড়ের পাদদেশে রয়েছে, ঝুঁকিতে রয়েছে, তাদেরকে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার জন্য। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে 22টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রেড ক্রিসেন্টের লোক, সেনাবাহিনীর সহযোগিতায় রেড ক্রিসেন্টের সদস্যরাও তাঁবু গাড়ছে যাতে স্থানীয় পাহাড়ের পাদদেশে যারা রয়েছে, ঝুঁকিতে যারা রয়েছে,
পাহাড়-ধসের আশঙ্কা দেখা দিলে তারা এখানে নিরাপদ আশ্রয়ে যাতে চলে আসতে পারে। রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন ইয়াসিন রানা। দর্শক, চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আরও খবর জেনে নেব সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলামের কাছ থেকে। বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের চকবাজার, আগ্রাবাদ, বাকুলিয়া, বাদরতলা, সিডিয়া আবাসিক সহ চট্টগ্রামের যে নির্মাঞ্চল আছে নির্মাঞ্চলের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই নির্মাঞ্চলগুলো আসলে নিচতলে যে বাসাবাড়ি আছে এই বাসাবাড়িতেও পানি উঠে গেছে। আমরা এখন আছি চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোড এলাকায়। এই এলাকাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন হাঁটু পরিমাণ পানি আছে, আর এই পানির কারণে নগরবাসীকে আসলে এক ধরনের দুর্ভোগ কষ্ট করে চলাফেরা করতে হচ্ছে। এর পাশাপাশি যে এসব এলাকার যে দোকানপাট আছে দোকানপাটগুলো আসলে প্রায় ক্রেতা শূন্য বলা যায়। এছাড়া নগরবাসী মূলত এই জলাবদ্ধতার জন্য নগরবাসী বলছেন যে চট্টগ্রাম নগরীর যে গুরুত্বপূর্ণ খালগুলো আছে এই খালগুলো আসলে নিয়মিত সংস্কার করা হয়নি। এর পাশাপাশি যে নালা নর্দমা আছে নালা নর্দমাগুলো পরিষ্কার করা হয়নি। এই কারণে মূলত চট্টগ্রাম শহরের আসলে নির্মাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন কাজী মঞ্জুরুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে কারণ বাজারে ভেজাল বিরোধী অভিযানে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জাহিদ, কারণ বাজারে ভেজাল বিরোধী অভিযানে এই পর্যন্ত কতটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে এবং কতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে? যে আপনি জানেন তানি যে রমজান আসার পর থেকে কিন্তু ভ্রাম্যমাণ যে আদালতের যে অভিযান সেটি কিন্তু জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে খাবারে যে ভেজাল মেশানো হয় বা ভেজাল মুক্ত খাবার নয় সেটি নিশ্চিত করতে কিন্তু ভ্রাম্যমাণ আদালত অভিযান চলে। আজকে কিন্তু রাজধানীর কারণ বাজারে আপনি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চারুলতা রেস্টুরেন্টে। এখানে বাসি, পচা এবং অস্বাস্থ্যকর পরিবেশে যে খাবার, সেই খাবারের মানে সেই মানের কারণে কিন্তু এখানে অভিযান চালানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে তেল, সেই তেলটি বাসি এবং বেশ কিছুদিন পুরনো তেল, কালো সেই তেলটি কিন্তু এখানে রয়েছে এবং সেটি দিয়ে কিন্তু আসলে তারা যে ইফতারের যে সামগ্রী তৈরি করা হয় সেটি কিন্তু প্রতিদিন এখান থেকেই তৈরি করা হচ্ছে। অর্থাৎ অস্বাস্থ্যকর পরিবেশে যে খাবার, যেটি নগরবাসীর জন্য খুবই হুমকিস্বরূপ, সেটি কিন্তু এখানেও দেখা যাচ্ছে চারুলতা রেস্টুরেন্টে। আর এখানে রয়েছে আরও ভেজালের অনেক উপকরণ দেখতে পাচ্ছেন, মশলা, এগুলো সব কিছুই কিন্তু বাসি এবং পচা। এখানে যারা আছেন তারা কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন এবং সেই কারণে কিন্তু এই প্রতিষ্ঠানে অর্থাৎ যে রেস্টুরেন্ট চারুলতা সেটিতে অভিযান চালানো হয়েছে। আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি ডিএমপি যে ম্যাজিস্ট্রেট আছেন জনাব মশিউর রহমানের সাথে। আসলে এখানে কি কি ধরনের অভিযোগ এবং কি কি ধরনের দৃষ্টিকটু বা অসামঞ্জস্যতা পেয়েছেন তিনি, তার সাথে আমরা এখন একটু এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি। আপনি কি একটু জানাবেন যে আপনারা আসলে কি ধরনের এখানে অসঙ্গতি পেয়েছেন? এখানে কি ধরনের অসঙ্গতি পেয়েছেন একটু যদি বলেন। এখানে আমরা যেটা পেলাম খুবই অস্বাস্থ্যকর পরিবেশ, একেবারে আপনাদের মানে এত অস্বাস্থ্যকর পরিবেশে রান্না খাবার পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি এই যে পোড়া তেল দেখেন, এইগুলো তেলের মধ্যে কি জমে গেছে। এই হালিমগুলো বাসি হালিম, এগুলো গরম করতেছে, এগুলো দুর্গন্ধে। আপনাদের মিডিয়া কর্মী যারা ছিল দেখছে যে দুর্গন্ধে থাকা যাচ্ছে না। এই যে বাসি এগুলো রেখে রাখছে, এগুলো বাসি পাওয়া গেছে। তারপরে এই যে বাসি ভাত, এই ভাত আমরা এই যে ফ্রিজ থেকে বাসি ভাত আমরা পেয়েছি, ঠিক আছে। হ্যাঁ, এই বাসি ভাত পেয়েছি। তারপরে এগুলা এই দেখেন, এই যে মুরগি, বাসি মুরগি, ঠিক আছে। হ্যাঁ, এগুলো আমরা ধ্বংস করতেছি, একসাথে করতেছি। এখন এই যে দেখেন, এই যে ফ্রিজ থেকে আমরা যে পাস্তা পেয়েছি, যে ফ্রিজ থেকে বাসি পাস্তা পেয়েছি, যেগুলো ফ্রিজের। হ্যাঁ, আসলে আমরা দেখতে পেলাম সরজমিনে যে আসলে কি ধরনের অসঙ্গতি এবং কি ধরনের ভেজাল আসলে এখানে রয়েছে, বাসি, পচা। সবচেয়ে দুঃখজনক আমার কাছে এই বিষয়টা, তেজগাঁ এলাকা, মিডিয়া পরিবেষ্টিত এলাকা, আপনাদের গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত মিডিয়ার মাঝখানে এই যে এরকম যে একটা অনিয়ম, এটা আসলে খুব দুঃখজনক যে আপনারা প্রচার করেন, কিন্তু আপনাদের মাঝখানে যে মানে আলোর নিচেও অন্ধকারের মতো পেলাম আজকে এই যে অবস্থাটা, যে আপনাদের এত নজরদারি থাকার পরও যে তারা যে এইগুলো করতেছে, তাদের আসলে দুঃসাহসটা একটু বেশি আমার কাছে মনে হলো।
আসলে আমরা শুনছিলাম ডিএমপি ম্যাজিস্ট্রেট জানাচ্ছিলেন আমাদের এখানে যে বাসি পচা এবং অস্বাস্থ্যকর পরিবেশে যে নোংরা পরিবেশে যে খাবার পরিবেশনের যে বিষয়টি চারুলতা রেস্টুরেন্ট তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তিনি একটু ক্ষুব্ধ হয়েছেন এই ধরনের দুঃসাহসিক অর্থাৎ এই ধরনের যে অপকর্ম যেটি রয়েছে অপরাধের যে ভেজাল তিনজনকে অনাদায় 3 মাসে বিনাশ্রম কারাদণ্ড এবং বলা হচ্ছে এখানে যে 5 লাখ টাকা তাদেরকে জরিমানা করা হয়েছে এই ধরনের কাজ এবং 3 জনকে বিনাশ্রম 3 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জাহিদ ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ রাজধানীর কারণ বাজারের ম্যাজিস্ট্রেটের ভেজাল বিরোধী অভিযান থেকে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান। জানাচ্ছি পরের সংবাদ। রাজশাহীর সুস্বাদু আমের খ্যাতি রয়েছে দেশ জুড়ে। কালবৈশাখী ঝড় ও অসময়ে বৃষ্টি হলেও এবার আম উৎপাদন রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। তবে আম সংরক্ষণে সরকারিভাবে পর্যাপ্ত হিমাগার বা প্রক্রিয়াজাত কারখানা না থাকায় ভরা মৌসুমে বিপাকে পড়তে হয় চাষিদের। রাজশাহী থেকে আমের ফসলের তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। রাজশাহীতে 17,400 হেক্টর জমিতে রয়েছে আমের বাগান। এসব বাগানে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 2,08,600 মেট্রিক টন। এর মধ্যে বাগান থেকে আম সংগ্রহ শুরু হয়েছে। প্রথম দিকে আমের দাম কিছুটা বেশি থাকলেও বর্তমানে তা কমতে শুরু করেছে। ঈদের পর আমের চাহিদা বাড়ার আশা ব্যবসায়ীদের। আমের বাজার খুব খারাপ, বাহিরকার কোনো পাটি টাটি নাই, পরিস্থিতি খুব খারাপ, বেচা বিক্রি খুব কম। রমজান মাসের জন্য আমের দাম ঈদের পরে এই ব্যবসা তাদের লাভজনক হবে। অনলাইনেই সরাসরি বাগান থেকে আম সরবরাহ করছে অনেক প্রতিষ্ঠান। ওয়েবসাইটের মাধ্যমে আর কি আম সারা দেশেই সেল করি এবং আমি আম সরাসরি বাগান থেকেই সংগ্রহ করি। ভরা মৌসুমে আমের দাম কমে যাওয়ায় সরকারিভাবে প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলার পরামর্শ ফল গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তার। এই এলাকায় যদি একটা আম প্রসেসিং কোনো কলকারখানা গড়ে উঠতো সরকারিভাবে, তাহলে মনে হয় এই ফলের রাজার দাম হয়তো বাজারে উঠত। সঠিক দাম পেতে রাজশাহীর আম সারা দেশে সরবরাহের উদ্যোগ নেওয়ার দাবি চাষি ও ব্যবসায়ীদের। নাদিরা সুলতানা, RTV। এবারে জানাবো মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটের খবর। বিকেলে ঢাকায় ফিরছেন প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ী বাংলাদেশের নারী ক্রিকেট দল। 5:50 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে সালমা রুমানাদের বহনকারী US বাংলার SB316 বিমানটি। এরপর সেখান থেকে সরাসরি তাদের যোগ দেওয়ার কথা রাজধানীর সোনারগাঁ হোটেলের বিসিবির ইফতার পার্টিতে। সেখানে তাদের বরণ করে নেবেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সাংবাদিক সম্মেলনে যোগ দেবেন প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপা জেতা বাংলাদেশ নারী ক্রিকেট দল। অপরদিকে দুপুরে অনুষ্ঠিত হবে বিসিবির বোর্ড সভা। এই সভায় আসতে পারে নারী ক্রিকেট দলের জন্য পুরস্কারের ঘোষণা। বাংলাদেশের এমন সাফল্যে জাতীয় সংসদের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে। সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী নারী ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানান। নারায়ণগঞ্জে 10 বছরের শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় 4 আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জুয়েল রানা এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হল সুজন, আলামিন, আবুল কালাম ও শাহাদাত। আদালতের পিপি রকিবউদ্দিন জানান, 4 আসামির অনুপস্থিতিতে শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফাঁসির আদেশ দেন আদালত। 2003 সালের 13 জানুয়ারির সন্ধ্যায় ফতুল্লার আলিরটেক এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শিশু খাদিজাকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি সরিষা ক্ষেতে ধর্ষণের পর হত্যা করে আসামিরা। ঈদকে ঘিরে কেনাবেচা জমে উঠেছে নোয়াখালীর বিপণী বিতানগুলোতে। পছন্দের পোশাক সহ প্রয়োজনীয় কেনাকাটা করতে বিপণী বিতানগুলোতে ভিড় করছেন সব বয়সী মানুষ। স্বাচ্ছন্দ্যে ঈদ কেনাকাটায় চৌমুহনীর মোর্শেদ আলম কমপ্লেক্সেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। নোয়াখালীর প্রতিনিধি মনির হোসেন বাবুর তথ্য ও ছবিতে আপেল শাহরের রিপোর্ট। নোয়াখালীর প্রতিটি বিপণী বিতান এখন বেচাকেনায় সরগরম। ঈদের দিন ঘনিয়ে আসায় বাড়ছে ক্রেতা সমাগম। বড়দের পাশাপাশি ছোটদেরও উপস্থিতিও চোখে পড়ার মতো। বাণিজ্যিক নগরী চৌমুহনীর শীতাতপ নিয়ন্ত্রিত মোর্শেদ আলম কমপ্লেক্সও জমে উঠেছে বেচাকেনা। গাড়ি পার্কিং, চলন্ত সিঁড়ি ও নিরাপত্তা থাকায় এ মার্কেটে কেনাকাটায় ক্রেতাদের আগ্রহ অনেকটাই বেশি। নোয়াখালীর মধ্যে এত সুন্দর মার্কেট হবে কল্পনা করতে পারিনি আমরা। আসলে আলহাজ মোর্শেদ আলম সাহেবকে অনেক ধন্যবাদ এর সুন্দর মার্কেট করার জন্য। ছোট বোনের জন্য নিচ্ছি, ভাবের জন্য নিচ্ছিলাম, তারপর এখন আরো নিব 4-5 জনের জন্য। অনেক সুন্দর হয়েছে, এখানে
মানে যেরকম জামাগুলো অনেক সুন্দর, তেমন প্রাইসগুলো একদম ঠিক আছে। চিন্তা করি যে ঢাকা চিটং যাব, ভালোভাবে মার্কেটিং করব, কিন্তু এই দোকানটা খোলার পরে মানে দেখতেছি যে সব আইটেম পাওয়া যায় আর ভালো উন্নত মানের জিনিসও পাওয়া যায়। বেচাকেনা শুরু হওয়ায় খুশি বিক্রেতারা। ক্রেতাদের আকৃষ্ট করতে রাখা হয়েছে দেশি বিদেশি বাহারি রঙের পোশাক। 3 পিস আছে, গ্রাউন্ড আছে এবং 1 পিস আছে, বাচ্চাদের ড্রেস আছে এবং বেবি আইটেম আছে। দেশি বিদেশি সব কিছুই পাওয়া যায় এবং উন্নত মানের 3 পিস পাওয়া যায়। সুলভ মূল্যে আমরা বিক্রি করতেছি, প্রচুর বিক্রি হতেছে। কালেকশনগুলো আমরা গ্রেটার নোয়াখালীতে চ্যালেঞ্জ করে বিক্রি করতে পারবো যে আমাদের মালগুলো মানসম্মত ভালো। এদিকে বিপণী বিতানে আসা ক্রেতা সাধারণের নিরাপত্তা নিশ্চিত সহ আকর্ষণীয় পুরস্কার সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা জানান মার্কেট কর্তৃপক্ষ। সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা, সেন্ট্রাল এসি, ফায়ার সার্ভিস, পার্কিং সহ বিভিন্ন সুযোগ সুবিধা এই মার্কেটে দেওয়া আছে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের সেরা মার্কেটের মধ্যে মুর্শিদ আলম কমপ্লেক্স একটা সেরা মার্কেট। আপেল শাহরিয়ার, RTV। এরই সঙ্গে শেষ করছি দুপুরের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এখনো প্রস্তুত হয়নি প্রধান মহাসড়কগুলো, ঈদে দীর্ঘ যানজটের আশঙ্কা, যাত্রী সেবা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতির আশ্বাস প্রশাসনের। ভারী বর্ষণে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা, লোকজনদের নিরাপদ আশ্রয় নেওয়ার অনুরোধ। সিলেটে 4.9 মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী মহিউদ্দিনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বললেন প্রধানমন্ত্রী। জানালেন কোনো দল না এলেও যথাসময় নির্বাচন। এবং আজ দেশে ফিরছেন নারী এশিয়া কাপ টি20 ক্রিকেট দল। পুরস্কার ঘোষণা আসছে বিসিবির। বিকেলে হোটেল সোনারগাঁয়ে সংবর্ধনা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/RTV। ধন্যবাদ সবাইকে।